নমস্কার, আমি বিশ্বরূপ। আজ এই নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্মে আপনাদের সাথে আবার এলাম। আপনারা নিশ্চয়ই টাইটেলটা দেখেছেন যে হসপিটাল বেডস খুব তাড়াতাড়ি ফিল্ড আউট হয়ে যাচ্ছে। এটা কিন্তু সত্যি। যদি সরকারি স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান দেখেন তাহলে আপনারা সেই আইডিয়াটা খুঁজে পাবেন, কথাটা সত্যতা বিচার করতে পারবেন। যেমন বাঙ্গুর, এমআর বাঙ্গুর হসপিটালের প্রায় 440-এর ওপর যেখানে কোভিড বেড আছে, প্রায় সেটা শূন্যের পথে অ্যাভেলেবিলিটি। আপনার বেলেঘাটা আইডি যেখানে 165টা কোভিড বেড রয়েছে, সেখানে মাত্র 25-26 অ্যাভেলেবল রয়েছে। বেসরকারি হসপিটালগুলোতে খুবই কম সংখ্যক কোভিড বেড থাকে সাধারণত। তাদের মধ্যে ধরুন ফর্টিসের 10টা, সেখানে শূন্য অ্যাভেলেবল। সল্টলেক এমরি, সেখানেও প্রায় 10টার মধ্যে ফর্টিসে 20টা বেড আছে, সেখানেও শূন্য। সল্টলেক এমরি 10টা, সেখানেও শূন্য অ্যাভেলেবল। তাহলে আমরা কোন জায়গায় দাঁড়াচ্ছি? এই পরিসংখ্যানটা আমি দিলাম জাস্ট একটা পরিসংখ্যানের হিসাবে। এর রেসপেক্টে আমি যেটা বলতে চাই যে প্রেডিকশনটা আমরা আগে করেছিলাম, আমরা আগে বলেছিলাম যে আগামী দিনে কি হতে পারে, কনসিকোয়েন্সটা কি, আমাদের এই রেকলেস লাইফ, রেকলেস ড্রাইভ, প্রত্যেকে আমরা ছুটছি এবং কোভিড বিধি না মেনে, সেখানে আমাদের কনসিকোয়েন্সটা কি হতে পারে। আমরা শুনেছি মহারাষ্ট্রে অক্সিজেন সিলিন্ডারের অভাবের ঘটনা, এবং সেখানেও বহু হসপিটাল আজকে প্রায় ভর্তি। তাহলে বিশেষ করে শহরতলিতে আমাদের কলকাতাকে যদি ধরি, কলকাতার পপুলেশন ডেন্সিটি অন্যান্য পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গা থেকে তো অনেক বেশি। তাহলে সেই ডেন্সিটি, এত মানুষ, সেখানে যদি 1% মানুষকে হসপিটালে ভর্তি হয় যারা ইনফেক্টেড হচ্ছেন, আজকে যেভাবে ইনফেকশনটা বাড়ছে, তাহলে আমাদের বেডের সংখ্যাটা কতটা প্রয়োজন? তাহলে বেড আগামী দিনে কি সবাইকার জন্য অ্যাভেলেবল হবে? কিভাবে হবে? দেখুন, প্রত্যেকটা হসপিটালের তো শুধু কোভিড হসপিটাল নয়, এটা একটা ইনফেকশাস ডিজিজ, এবং এর জন্যে আইসোলেশন, সেপারেশন একটা ইউনিট থাকে, এবং সেখানে প্রচণ্ড রেস্ট্রিকশন মেনে, স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্য পরিষেবা দিতে হয়। এটাও কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জ। যারা, যে সমস্ত ডাক্তার বলুন বা যে সমস্ত স্বাস্থ্য সাথে জড়িত নার্স বলুন, ইভেন ফ্রন্ট লাইনে যারা বসে থাকেন রিসেপশনিস্ট হিসাবে তাদের বলুন, তারা যে প্রোটেকশন নিয়ে কাজ করতে হয় যেভাবে, সেটাও কিন্তু একটা বিশাল কষ্টদায়ক। হোল ডে তাদের পিপিই পরে থাকতে হয়, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট পরে রুগীর সেবা করতে হয়। তো এই যে সিনারিওটা, হঠাৎ করে আবার একটা ঊর্ধ্বগামী সিচুয়েশন তৈরি হলো, তো এটা তো আমি আগেই অ্যাড্রেস করেছি। এটা কিন্তু আমাদের অসচেতনতার একটা চরম ফল। সেখানে রাষ্ট্রের নীতি পলিসি তার মধ্যেও পড়ে, সেখানে তারা ফেল, সাধারণ মানুষও ফেল, কালেকটিভলি আমরা সবাই ফেল, এবং কালেকটিভলি আজকে আমরা তার একটা শিকার। মানে আগামী দিনে আমরা শিকার হব, একটা বাজে ইন্ডিকেশনের দিকে আমরা কিন্তু এগোচ্ছি। তো সেখানে আমাদের মতো সাধারণ মানুষরা সত্যি বড় অসহায়। কারণ এটা যাদেরকে হসপিটালাইজড ভর্তি হতে হবে তাদেরকে হতেই হবে। যারা হোম কোয়ারেন্টাইন থেকে সুস্থ হচ্ছেন, সেটা নর্মাল প্রসিডিওর, তার মধ্যে কোনো বিশাল কোনো ব্যাপকতা নেই, সেটা ম্যানেজ করা যায়। প্রত্যেকটা ফ্যামিলি আজকে ম্যানেজ করে নিতে পারবে ধরে নিলাম। যদিও আমাদের প্রত্যেকটা ফ্যামিলির আর্থ সামাজিক কাঠামো প্রত্যেকের আলাদা, অ্যাভেলেবিলিটি অফ বাড়িতে ঘরের সংখ্যা, সেগুলোর ব্যাপার আছে, পায়খানা বাথরুমের ব্যাপার আছে, কতগুলো অ্যাভেলেবল। তো চ্যালেঞ্জ কিন্তু আছে, মানে যে হোম কোয়ারেন্টাইন থাকলেও সেখানে সাধারণ মানুষের, মানে বিশেষ করে অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের, গরিব মানুষদের ক্ষেত্রে তো একটা চ্যালেঞ্জ আছেই। তো তার ফলে সামগ্রিকভাবে কিন্তু আমরা যে জায়গার দিকে এগোচ্ছি সেটা কিন্তু খুব একটা সুখবর নয় আর কি। মানে যে এটা আমরা মানে কি বলবো, এটা কিন্তু আমাদের কাছে খুব একটা ভালো বার্তা নিয়ে আসছে না। আপনারা কি মনে করেন? আপনারা কি ভাবছেন? লিখুন। তো ঘটনা হচ্ছে, তাহলে আমাদের কি করণীয় আগামী দিনে?
দেখুন, পলিসি মেকারদের পলিসির কথা আগের দিন বলেছি, বারবার বলছি, তাদেরকে অনেক ইমপ্রুভ পলিসি নিয়ে আসতে হবে এবং সেটাকে বলবৎ করতে হবে। লকডাউনই কিন্তু আলটিমেট সলিউশন নয়, বা ছিল না কখনোই। যখন 200-300 প্রথম ইনফেকশন হলো ভারতবর্ষে প্রথম দিকে, তারপরই যে লকডাউন হয়ে গেল, সেটাও কতটা সাইন্টিফিক আমার কাছে তার উত্তর নেই। উত্তর নেই বলতে এটাই বলতে চাইছি যে সেটাকে ব্যাখ্যা করার মতো আমার আমি কি বলবো, কিভাবে বলবো বলুন। 200-300 মানুষে যখন লকডাউন হয়ে গেল ভারতবর্ষে, আর আজকে প্রতিদিন 1 লক্ষ এর ওপর সংক্রমণ হচ্ছে, সেখানে দেখুন আজকে আমরা এত ক্রাউড, সমস্ত কিছু 5টা স্টেটের নির্বাচন চলছে। তো আমাদের রাষ্ট্রের যে পলিসি মেকিং পলিসি, যে একটা স্ট্যান্ডার্ড পলিসি, সেটা যে ঠিক রাস্তায় চলছে, এটাও তো আমরা বলতে পারি না সাধারণ মানুষ হিসাবে। আমরা তো বলতেই পারি যে আরও উন্নত ধরনের ম্যানেজমেন্ট আমরা আশা করতে পারি, রাইট? কারণ রাষ্ট্রই তো আমাদের টোটাল পথ দেখাবে। এই কোভিড-19 এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশান রাইট নাও আগামী দিনে আসছে। তো সেখানে যুদ্ধকালীন তৎপরতায় আমাদের সব দিক দিয়ে মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া, মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দেওয়া, এটাই আমাদের প্রত্যেকটা রাষ্ট্র, এই সারা পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের এখন প্রাথমিক কর্তব্য হওয়া উচিত। আমাদের ভারতবর্ষেরও তাই। তো সেখানে আমাদের অনেক লিমিটেশন আসছে, আমরা সেইভাবে আমরা সেইভাবে সার্ভিসটা কতটা পাবো সেটা আমি বলতে পারছি না। এই কারণে বলতে পারছি না, যেভাবে ইনফেকশন বাড়াচ্ছে, ভারতের ক্যাপাসিটিটা তো, বেড সংখ্যাটা তো রাতারাতি বেড়ে যাবে না, ইনফ্রাস্ট্রাকচারটা তো রাতারাতি বেড়ে যাবে না। তবে ইনফ্রাস্ট্রাকচার যে একদম বাড়েনি সেটা না। প্রথম তরঙ্গ যখন প্রথম দিকে এসেছিল, তখন কিন্তু ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট বহুগুণ বাড়ানো হয়েছে এবং বাড়িয়েছে গভর্নমেন্ট, রাজ্য সরকারি হোক কেন্দ্রীয় সরকারি হোক, অনেকটা বাড়িয়েছে। কিন্তু তারপরে এই যে দ্বিতীয় তরঙ্গটা আসবে, এর প্রেডিকশানটা কিন্তু ছিল। সেই দ্বিতীয় তরঙ্গটা কিন্তু আজকে আমাদের ম্যানেজমেন্টটা অনেকটা ফেল করে গেছে। দ্বিতীয় তরঙ্গ যে আসবে এদিক দিয়ে কোনো ডাউট ছিল না। দ্বিতীয় তরঙ্গ যে এতটা প্রবলভাবে আসবে, এটা কিন্তু মানে ধারণা রাখা উচিত ছিল। এত বড় বড় বিজ্ঞ মানুষের সমাগম, এত বড় বড় বিজ্ঞানী যারা বড় বড় জায়গায় বসে পলিসি মেকিং করছেন, তাদের এই ধারণাটা রাখা উচিত ছিল যে আমাদের মতো ভারতবর্ষের মতো এত পপুলেশনের দেশ, সেখানে যদি এই ইনফেকশনটাকে স্ট্রিক্টলি রেস্ট্রিক্ট করা না যায় বা কন্ট্রোল করা না যায়, এর সুদূর প্রসারী ফল কি হতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন, এটা আমি আগে বলেছি, যে আমাদের নিউ ইয়র্কে যখন প্রথম তরঙ্গ এসেছিল, বিশেষ করে এই যে সিটি নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, এগুলো তো সব হটস্পট হয়ে গিয়েছিল। আজও দেখুন ক্যালিফোর্নিয়া হটস্পট আমেরিকার রাইট নাও ইনফেকশনের রেসপেক্টে। তো এখানে তখন কোনো হসপিটালে, এত বড় বড় হসপিটাল থাকা সত্ত্বেও, অনেক হসপিটাল থাকা সত্ত্বেও, পপুলেশনের রেসপেক্টে বেড সংখ্যা ছিল খুবই কম, কোভিড বেড সংখ্যা। তখন প্রথম দিকে এত মৃত্যুর সংখ্যা, এত মানুষের মৃত্যু হচ্ছিল, এই পরিস্থিতি সামাল দিতে হাজার হাজার বেডের যুদ্ধ জাহাজকে নিউ ইয়র্কের পাশে নদীতে ভাসিয়ে ট্রিটমেন্ট করতে হয়েছিল। একটা এমার্জেন্সি সিচুয়েশান তৈরি হয়েছিল, যেখানে এই ডিসিশান নিতে হয়েছিল এবং গভর্নমেন্ট সেটা করেছিল। তারপরে কিন্তু সেটা কন্ট্রোল করা সম্ভব হয়েছিল অনেকটা। এখন কিন্তু ইউএস অনেকটা কন্ট্রোল করেছে, দেখবে এখন ইনফেকশনের রেটের রেসপেক্টে অনেকটা ভারতের নিচে আছে, রাইট? আগে ইউএস ছিল সবার উপরে। তো যাই হোক, আমাদের পলিসি মেকিং যারা করেন, তাদের আরও বেশি দায়িত্বশীল হয়ে প্রেডিকশান করা উচিত ছিল যে কি হতে পারে, বা আগামী দিনে কি ধরনের ইনফ্রাস্ট্রাকচার আরও বাড়ানো যেতে পারে। এই যে সময়টা আমরা পেয়েছিলাম 1 বছর ধরে, আমি যে কথাটা কিন্তু বারবার বলি, আমরা কিন্তু সময় পেয়েছি। আমরা যে সময়টা পেয়েছিলাম, সেই সময়ে কিন্তু আমাদের আরও ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভ যদি হয়ে থাকতো, তাহলে হয়তো এই ক্রাইসিসটা অনেকটা ম্যানেজ করা যেত। আরও দিন 15 পর এই ক্রাইসিসটা আরও ব্যাপকতা নেবে। তার আরও 15 দিন পর, নেক্সট 2 মান্থ, এই ব্যাপকতাটা কিন্তু বাড়তে থাকবে। কারণ আমাদের ক্রাইসিসটা তখন আরও বাড়তে থাকবে। আর একজন হসপিটালাইজড হওয়া 2 সপ্তাহের জন্য বেড যদি অ্যাডমিশন পাই, তাহলে 2 সপ্তাহের জন্য তার বেড একদম নিশ্চিত, মিনিমাম, রাইট? তাহলে এই 2 সপ্তাহ তো ইনফেকশন থেমে থাকবে না, তখন আরও মানুষের ইনফেকশন হবে
এবং ওই 1% যদি ধরি, মানে অনেকে তো আমাদের সোশ্যাল মিডিয়াতে আছে যারা মৃত্যুর সংখ্যাটাকে কম দেখাচ্ছে, দিয়ে প্রচার করছে এটা কিছুই নয়, এটা কোভিড-19 একটা ষড়যন্ত্র। এরকম কিন্তু নয়। কোভিড-19 একটা ইনফেকশন, এটা একদম সম্পূর্ণ নতুন। এই কোভিড ভাইরাস, যেটা গতকাল আমাদের ডক্টর জয়ন্ত ভট্টাচার্য বলেছেন, খুব ইম্পর্ট্যান্ট ডিসকাশন কিন্তু গতকাল উনি একটা হিস্ট্রি তুলে ধরেছেন, এবং সেখানে আমরা যে কতটা দায়ী সেটাও কিন্তু ইনডাইরেক্টলি বোঝানো হয়েছে যে আমরা মানুষ কিন্তু অনেকটাই সেখানে, যে এই যে এটা আসবে প্রেডিকশান ছিল, আমরা সেই অনুযায়ী, এগুলো তো গ্লোবালি পলিসি মেকিং হয়, সেই অনুযায়ী আমরা কিন্তু এগোতে পারিনি, এবং সেখানে কিন্তু অনেক রাষ্ট্র ফেল করে, যারা লিডারশিপ করে সেই রাষ্ট্র ফেল করে, তাদের কি ফলো করা হয়। তো যাই হোক, আমাদের এক্ষেত্রে আজকের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটা কিন্তু মানে একটা কি বলবো, যে এত সহজে যে ওভারকাম করা যাবে এরকম কিন্তু নয়। কারণ পলিসি মেকাররা যদি ঠিকঠাক এই ব্যাপারটা করতে পারতো, তাহলে কিন্তু এর ফলটা আমরা দেখতে পেতাম। তাহলে আমাদের সেখানে, আমাদের যে বিজ্ঞ মানুষের সমাগম, সেখানে তাদের প্রেডিকশান মডেল বলুন, তাদের ইন্টেলেকচুয়াল এবিলিটি বলুন, সবেরই একটু যে ঘাটতি আছে, এদিক দিয়ে তো কোনো ডাউট নেই। যদি ঘাটতি না থাকতো তারা সেইভাবে ডিরেকশন দিত, সেইভাবে ব্যাপারটাকে সব জায়গায় এক্সপ্রেস করত। শুধু একটা করোনা স্বাস্থ্যবিধি মেনে চলুন বলা, এটা তো আমিও বলছি, এটা কি এসে যায়? করোনা স্বাস্থ্যবিধি মেনে চলুন বললেই হয়ে গেল? না, করোনার রাষ্ট্র যখন দায়িত্ব নেয়, রাষ্ট্রের অনেক মেশিনারিজ থাকে, সেই মেশিনারিজের মাধ্যম দিয়ে পলিসি ইমপ্লিমেন্ট হয়। যেমন লকডাউন হলো, একটা পলিসি ইমপ্লিমেন্ট হলো, রাইট? আপনি বললে লকডাউন হবে, আমি বললে লকডাউন হবে? হবে না, রাইট? রাষ্ট্রের একটা সিস্টেমের ইনফ্রাস্ট্রাকচারে সেইগুলোকে ইমপ্লিমেন্ট হয়। তাহলে আমাদের যারা পলিসি মেকার, রাষ্ট্রের যারা লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে মাইনে তোলেন, যারা বড় বড় পদে বসে থাকেন, প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে বড় বড় নিউজ চ্যানেলের কভারেজ পান, তারা কি করছিলেন? তাহলে তারা আমাদেরকে ঠিক পথে চালনা করেনি, কারণ তারা পলিসি শুধু সাবধান হন বলে গেছেন, ইমপ্লিমেন্ট করার কোনো চেষ্টা করেননি। ইমপ্লিমেন্ট তো সরকার করবে, সরকারে প্রতিনিধিত্ব করেন আপনারা। আপনারা এত বড় বড় জায়গায় আছেন, এত বড় বড় বিজ্ঞ আপনারা, তাহলে এই প্রেডিকশনটা কেন হয়নি যে এই সিচুয়েশনটা আসতে পারে? তাহলে সেই প্রেডিকশনটা যদি করতে পারতেন, তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারতেন। এই গতকাল যে কথাটা বলেছি, নির্বাচন কমিশনের আরও অনেক আগে থেকে কোভিড সংক্রমণ নিয়ে সচেতনতার দরকার ছিল, এবং সেই অনুযায়ী পলিসি নেওয়ার দরকার ছিল। আজকে আর কি হবে? আজকে তো ওভার, অলরেডি ওভার। এখন যতই বলেন যে কন্ট্রোল করুন, এখন কি আর সেই কন্ট্রোল করা সম্ভব? অলরেডি তো এটা ঊর্ধ্বগামী, এক্সপোনেনশিয়াল গ্রোথ নিয়ে নিয়েছে, মানে স্পিড আপ হয়ে গেছে। কোথায় থামবে কারো হাতে নেই, ভয় পাবেন না। আপনার কিন্তু সাবধানতা আপনার কাছে। আপনি যদি নিজের সাবধানতা করতে পারেন, অবশ্যই সবসময় করা সম্ভব নয়, আমাদের কর্ম করতে বাইরে বেরোতে হয়, আমি বারবার বলছি, আমাদের রিস্ক কিন্তু প্রতি মুহূর্ত নিতে হয়। আপনার রিস্ক ফ্যাক্টরও বেড়ে গেছে। আপনি সচেতন মানুষ, সচেতন নাগরিক, আপনি করোনা বিধি মেনে চলছেন, কিন্তু আপনার রিস্ক ফ্যাক্টর কিন্তু বেড়ে গেছে, কারণ আর একজন সচেতন বন্ধু আপনার আশেপাশে থাকে। আপনার সোসাইটির অনেকে অসচেতন, আপনার রিস্ক ফ্যাক্টরটা বেড়ে গেছে। তাহলে সেই রিস্ক ফ্যাক্টরটা বেড়ে গেছে, আপনি জেনে রাখুন, এবং সেই অনুযায়ী আপনি আপনার প্রিভেন্টিভ মেজার নিন। যতটা পারবেন কম বেরোন, একদিনে বাজার করুন, 7 দিনে না গিয়ে। বন্ধু বান্ধব বাড়িতে আসা যাওয়া টোটালি বন্ধ করে দিন। আপনি নিশ্চয়ই RT-PCR মেশিন নিয়ে আপনার বাড়ির গেটে বসে নেই যে কোভিড টেস্ট করে চলে আসবেন। সব বন্ধ করে দিন, আমি সত্যি বলছি, এটা খুব দরকার। বাড়ির মধ্যে যতটুকু প্রয়োজন বাড়ি থেকে বেরোন, আবার সেই পুরনো স্বাস্থ্যবিধি মেনে চলুন। বাইরে থেকে জিনিসপত্র নিয়ে বাইরে রাখুন, কেচে নিন, এক প্রোটোকল। আমাদের কোনো ওষুধ নেই। গতকাল যে পয়েন্টটা ডক্টর জয়ন্ত ভট্টাচার্য বলেছেন, এই কথাটা কিন্তু আমি বহু দিন আগে থেকে বলে আসছি। কালকের আলোচনার সাথে আমি যে পয়েন্টগুলো আগে বলতাম এতদিন ধরে,
ডাক্তার জয়ন্ত ভট্টাচার্য কিন্তু অনেকটা সিমিলার বার্তা কিন্তু আপনাদের দিয়েছেন, অনেকটা সিমিলার, 90% সিমিলার। আমি যে ধরনের কথা, যে ধরনের গবেষণার কথা আপনাদের উল্লেখ করতাম, সেইগুলো কিন্তু উনিও কিন্তু আমি দেখলাম যে প্রথম আমি দেখলাম যে একজন ফিজিশিয়ান ডাক্তার হয়ে গবেষণার দিকটা এতটা নজর দেন। সেইগুলোই আমাদের প্রেডিকশান করতে সাহায্য করে, পলিসি মেকিংয়ে সাহায্য করে। তা আমি রিয়েলি খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে গতকাল। আপনারা নিশ্চয়ই প্রত্যেকে গতকাল ডক্টর জয়ন্ত ভট্টাচার্যের যে লাইভ প্রোগ্রামটা হয়েছে আপনারা দেখুন। তো সেখানে একটা খুব খুব ভালো বার্তা সমাজকে দেয়া হয়েছে। কিন্তু এই ধরনের বার্তা হয়তো আপনারা এতক্ষণ বেসিক্যালি 1 ঘন্টা একটা সেশন, আপনারও ধৈর্য নেই, কেন শুনবেন, আপনার শুনে কী লাভ, এরকম কিন্তু আমরা সবাই। এতক্ষণ সময় কার আছে? আপনারও সময় নেই, কারো সময় নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার জানার প্রয়োজন, আপনাকে জানতে হবে, আপনার হেলথ লিটারেসি বুঝতে হবে। আপনি যখন যাচ্ছেন, কি করছেন, কি করবেন না, আপনি যদি জানেন, আপনাকে আপনার ব্রেন বাধা দেবে না। আমি আমার বন্ধুদের ডাকবো না, এই চুলায় কিছু হবে না, আজ একটু পার্টি করা যাবে। আপনার যদি হেলথ লিটারেসি, আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দেয়, না বলার ক্ষমতা যেদিনকে অর্জন করবেন, তাহলে আপনি সেফ থাকবেন। আপনি বলেন ঠিক আছে চল একটু আনন্দ করে আসি, তাহলে আপনার হেলথ লিটারেসি, আপনি শিক্ষিত, আপনি প্রচুর শিক্ষিত, আপনি কিন্তু আপনার ব্রেন কিন্তু আপনার কাজ করলো না। আপনার হেলথ লিটারেসি যতই হোক না কেন, প্রেজেন্ট ক্রাইসিসে আপনার ব্রেনকে কি কাজ করা উচিত সেটা কিন্তু আপনি দিতে পারলেন না, সিগন্যাল দিতে পারলেন না ব্রেনটাকে, ডিসিশন মেকিং ভুল করলেন। তো সেই জন্যই আমাদের হেলথ লিটারেসি, সেই জায়গায় আত্মস্থ করার জায়গাটাই আমাদের এখন প্রয়োজন। আগামী কয়েক বছর ধরে, আগামী কয়েক বছর, 1 বছর বলছি না, আজকে আবার এই নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্মে গত বছর বলেছিলাম যেটা 2022 পর্যন্ত চলবে এইভাবে। এই কথাটা কিন্তু আমি আগে বলেছিলাম 1 বছর আগে। দেখুন 2021, 2022 তো চলবেই, তারপরেও কিন্তু যেটা থামবে 1 বছর পর, অনেক কিছু তথ্য আসছে, সেটার কোনো কিন্তু গ্যারেন্টি নেই। 2022-এও কিন্তু এটা কন্টিনিউ হবে। এটা কয়েক বছর ধরে চলতে 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 অনেক বছর লাগবে, তবে এটা কমবে। সেই জন্য ভ্যাকসিনেশন ড্রাইভটারও প্রয়োজন আছে। প্রতি বছর ভ্যাকসিনেশন হয়তো প্রতি বছর আসবে, কিন্তু সেই ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করা, কোয়ালিটি মেনটেন করা, সেই ধরনের ভাবা, পলিসি নেওয়া এত তাড়াতাড়ি কম সময়ের মধ্যে কতটা সম্ভব, সেদিক দিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যায়। তো সেই রেসপেক্টে আমাদের প্রত্যেকের কিন্তু সাবধান হওয়ার সুযোগ আছে, দরকার। আজকে আপনাকেই সাবধান হতে হবে। আমি যে কথাটা বলেছিলাম যে আমার পরিবারে যেদিনকে ধরুন কোনো কারণে কেউ মারা গেল, যে লস সেটা পরিবারের, পাশের লোকটার না, আত্মীয় স্বজনেরও না, একদম একান্ত পরিবারের যে লস। তো সেই জায়গাটা বুঝুন। বহু মানুষের কিন্তু মৃত্যু হয়েছে, এবং যাদের কোমরবিডিটিস আছে তারা কিন্তু এই কোভিড-19 সংক্রমণের মোর লাইকলি টু বি ইনফেক্টেড, তারাই কিন্তু বেশি ইনফেক্টেড হচ্ছেন, এবং তাদের সংখ্যাটাই কিন্তু এই মর্টালিটি লিস্টে পার্সেন্টেজে বেশি আসছে। কিন্তু এখন বাচ্চারাও ইনফেক্টেড হচ্ছে, যেহেতু প্রথম দিকে বাচ্চাদেরকে বেশি প্রোটেক্ট করে বাড়িতে রাখা হয়েছিল, এখন বাবা মারা বাচ্চাদেরও ছেড়ে দিচ্ছেন, বাচ্চারাও কিন্তু এখন অনেক বেশি ইনফেক্টেড হচ্ছে আর কি। তো এই ব্যাপারগুলো, সহজ সত্যি কথাগুলো, এইগুলো যদি আপনারা ডিটেলস বোঝেন, তাহলে তখন আপনারা কিন্তু সঠিক ডিসিশানটা নিতে পারবেন। সঠিক ডিসিশান নিতে গেলে আপনাকে বুঝতে হবে সিনারিও, আপনাকে বিজ্ঞান বুঝতে হবে, আপনাকে ব্যাপকতা বুঝতে হবে, এবং আপনাকে বুঝতে হবে যে আপনি যেটা করছেন সেটা কতটা ঠিক করছেন। আমাদের প্রত্যেকটা দিনকে আপনাকে মেজার করে এগোতে হবে। আজকের দিনটা পার করলাম, এটা ঘটনা, আজকের যা দিন এসেছে, আজকের দিনটা পার করলাম মানে আমি ইনফেক্টেড হলাম না। কালকের দিনটা আমি সিকিউর করবো আমি ইনফেক্টেড হব না, প্রোটেকশন নেব। ইন কেস যদি ইনফেক্টেড হন, আর্লি ডিটেকশন অ্যান্ড আর্লি হসপিটালাইজেশন, এই জিনিসটার কথা মাথায় রাখবেন। ইনফেক্টেড আমরা হতেই পারি, কোনো না কোনোভাবে হতে পারি, আমরা প্রিভেন্টিভ মেজার নেবার পরেও হতে পারি, ভ্যাকসিন নেবার পরেও হতে পারি। ভালো করে ভাবুন। কিন্তু আমাদের অনেকগুলো বিজ্ঞান তথ্য আছে, যেমন মাস্ক পরে থাকলে যদি আপনি ইনফেক্টেড হন,
অনেক সময় বলছে আপনি যদি সবসময় আউটসাইডে যখন থাকেন, এক্সপোজারে থাকেন, যদি মাস্ক পরে থাকেন, আপনার শরীরে আপনার অজান্তে একটা ইমিউনিটি গড়ে ওঠে। আপনি ইনফেক্টেড হয়েছিলেন, হয়তো অ্যাসিমটোমেটিক হয়েছিলেন, আপনি জানেন না, কিন্তু আপনার শরীরে মাস্ক পরে থাকার জন্যে ক্রুড ভাইরাসটা খুব লো টাইটারে ইনফেক্ট করেছিল আপনাকে, এবং তার ফলে আপনার শরীরে একটা ইমিউনিটি গড়ে উঠেছে, কিছুটা প্রোটেকশান দেবে। আপনার শরীরে হয়তো সেই পরিমাণ অ্যান্টিবডি গড়ে ওঠেনি যেটা প্রিভেন্ট করে দেবে হয়তো সিভিয়ারিটি বা মডারেট ইনফেকশন বা সিভিয়ার ইনফেকশন, এই যে ট্রান্সফরমেশনটা হয় সেখানে হয়তো একটু বাধা দিতে পারলো, সেটাও আমাদের কিন্তু লাভ। তাহলে আমাদের বিজ্ঞানের যে ভাষা, বিজ্ঞানের যে এই গবেষণাগুলো বেরোয় যে কেন এত মাস্ক 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 সবাই বলছে, এটা কিন্তু কারণও আছে, সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, সেই জন্য এটা কিন্তু আমাদের পড়তেই হবে। তারপরেও কিন্তু আমরা ইনফেক্টেড হতে পারি। তাহলে ইনফেক্টেড হলে আমাদের কী অ্যাক্ট হবে, আমরা কীভাবে ইমোশনাল ইন্টেলিজেন্স করব, যে আমি কোথায় কোথায় ভর্তি হতে পারি, কোথায় কোথায় টেস্ট করতে পারি, সেই ইনফরমেশনগুলো আপনারা একটু কালেক্ট করে রাখুন আপনার লোকালিটি ওয়াইজ, এবং সেই অনুযায়ী অ্যাক্ট করবেন, টেলিমেডিসিন করবেন। অনেক প্ল্যাটফর্ম আছে, আমাদের প্ল্যাটফর্ম এখনও রেডি নয়, অবশ্যই নিয়ে আসবো। আমি আমার যে প্রচেষ্টা আছে সেখানেও আপনারা উপকৃত হবেন আগামী দিনে, এবং আপনারা চাই যে আপনারা আমাকে হেল্প করুন দ্যাট টাইম সার্ভিস নিয়ে, কারণ আমি যে কর্মকাণ্ড তৈরি করতে চলেছি বহু মানুষেরকে সঙ্গে নিয়ে, সেটাও একটা নতুন অধ্যায়, আপনাদের পাশে থাকার চেষ্টা। তো যাই হোক, সামগ্রিকভাবে আমাদের যে টাইটেলের রেসপেক্টে বলি যে আগামী দিনে বেড সংখ্যা নিয়ে খুব ক্রাইসিস আসছে, তাই এখন থেকে আপনারা সাবধান হন। যত দিন এক্সটেন্ড করতে পারবেন, ইনফেক্ট হব না এক্সটেন্ড করতে পারবেন, ততই কিন্তু আমাদের ভালো। অভিজিৎ চক্রবর্তী, কী করবো স্যার, আমি মাস্ক পরছি কিন্তু অন্য কেউ পড়ছে না, এভাবেই চলছে, ডিস্টেন্স মেনটেন করছে না, কী করবো? দ্যাটস দ্য সামাজিক সমস্যা। অভিজিৎ চক্রবর্তী, মানে বুঝতে পারছেন যে মানুষ আজও শিক্ষিত মানুষ, আপনি যার কথা বলছেন নিশ্চয়ই অনেক শিক্ষিত মানুষের কথা বলছেন, অশিক্ষিত মানুষের কথা ছেড়ে দিন, শিক্ষিত মানুষরাও সেম ওয়ে। তো একবার হসপিটাল, মানে আপনাকে অ্যাভয়েড করতে হবে, ইউ হ্যাভ টু অ্যাভয়েড দেম, ইউ হ্যাভ টু মেক ডিস্টেন্স। যেটা আমি বললাম যে আপনার ব্রেনকে সিগন্যাল দিতে হবে, সেই জায়গায় আপনার ম্যাচুরিটিকে ইমপ্রুভ করতে হবে। অভিজিৎ চক্রবর্তী, টেলিমেডিসিন চালু করুন। আসলে চালু করব, কিন্তু ঘটনা হলো কি জানেন তো, আমি তো প্রথম করছি, আমার প্রত্যেকটা স্টেপে একটু একটু করে টাইম লাগছে। তো আমার তো কোনো বিশাল এক্সপিরিয়েন্স আগে ছিল না, তবে অ্যাপ ডেভেলপমেন্ট প্রায় হয়ে গেছে, অনেক ডাক্তারের সাথে কমিউনিকেট করেছি, 50-60 ডাক্তারের সাথে যোগাযোগ করেছি যারা সাইন আপ করবেন। আর মোটামুটি এটা এপ্রিল মাস, মে মাস, জুন মাস থেকে স্টার্ট করার পরিকল্পনা আছে, জুন মাস থেকে পরিকল্পনা আছে। তো সেই জন্যই দেরি হচ্ছে, আমি নিজেও নতুন অনেক কিছু শিখছি প্রত্যেকটা দিন, এবং সেইভাবে এগোচ্ছি। কোম্পানি রেজিস্ট্রেশন হয়ে গেছে, অনেক কাজে এগিয়ে গেছে, অ্যাপ ডেভেলপমেন্ট 95% হয়ে গেছে, 95%। গতকাল রাত জেগে জেগে ওই বাগ দেখছিলাম, কিভাবে কাজ করবে, ফাংশনগুলো দেখছিলাম, বা কী মডিফিকেশন করার দরকার। প্রতিনিয়ত এখন প্রথম বেসিক স্ট্রাকচারটা নিয়ে আসছি, তো অনেক ইমপ্রুভ করার জায়গা থাকবে, তো নিয়ে আসবো। জুন মাসে হোপফুলি টেলিমেডিসিনটা আমাদের প্ল্যাটফর্ম দিয়ে চালু হবে এবং আপনাদের কাজে লাগবে, অবশ্যই হেল্প করবেন। যদি আমি এই প্রজেক্টটা এগিয়ে নিয়ে যেতে পারি, আমি এটুকুনি বলতে পারি যে অন্যদের সার্ভিস থেকে আমাদের সার্ভিস অনেক বেশি এমপ্যাথেটিক হবে, মানুষের পাশে সাপোর্ট সিস্টেম, ইনফরমেশান, পেশেন্ট অ্যাডভোকেসি থেকে শুরু করে, বা আপনাদের হিউম্যানি সাপোর্ট হিসাবে গড়ে তুলবে। আমাদের বহু যারা এন্টারপ্রেনর আছে, যা জয়েন করছে, প্রায় 50 জনের উপর ট্রেনিং নিয়েছে আমার কাছ থেকে, আমি তাদেরকে ট্রেনিং দিয়েছি কীভাবে সেবার সাথে পরিষেবাকে যোগ করা যায়, এই মানসিকতাটা তাদের মধ্যে আমি ইনডিউস করার চেষ্টা করেছি বারবারে। তো তাদেরকেও একটা রোজগারের রাস্তা, পরিষেবার মাধ্যমে রোজগারের রাস্তা দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সাপোর্ট করলে তবেই এটা সম্ভব হবে, এবং আপনারা দেখবেন হয়তো আগামী দিনে আমরা সত্যি অন্যরকম একটা ভালো কাজ করার দিকে এগোবো। জয়শ্রী মজুমদার, সো কল শিক্ষিত মানুষের ডোন্ট কেয়ার অ্যাটিটিউড দেখে আমি কনফিউজ হয়ে যাচ্ছি। আপনি কেন, আমিও কনফিউজ হয়ে যাচ্ছি, সবাই কনফিউজ হয়ে যাচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, ব্যাপারটা হচ্ছে যখন রাষ্ট্র যখন উদাসীন, আজকে তো বলতে তো ইয়ে নেই, আপনিও জানেন যে কি হচ্ছে, যে আজকে এইভাবে, আজকে তাও সমস্ত কিছু। তো আপনি বলছেন, মানে এই যে লকডাউনটা ইমপ্লিমেন্ট, একটু আগে যে কথাটা বললাম, রাষ্ট্র করবে না, তাহলে এগুলো রাষ্ট্রের পলিসি। আপনি পার্সোনাল, আমি যদি বলি যেটা হবে, আপনি যদি বলেন হবে, কোনো কিছু হবে না। তো ঘটনা হচ্ছে এইখানে আমরা অসহায়, আমাদের অসহায়তার কিছু জায়গা রয়েছে, সেটা স্বীকার আমি করছি।
এটা সম্ভব নয়। সেই কারণে এই সচেতনতাই আপনার নিজস্ব প্রিভেন্টিভ কীভাবে নেবেন, কী পাথওয়েতে নেবেন, প্রত্যেকের সিচুয়েশান আলাদা। আপনি একরকম সিচুয়েশানে থাকেন, আমি একরকম সিচুয়েশানে থাকি, সে একরকম সিচুয়েশানে থাকে। প্রত্যেকের আর্থসামাজিক কাঠামো আলাদা, প্রত্যেকের বাড়ির পরিবেশ আলাদা, সমস্ত কিছু আলাদা। সেই কঠিন সিচুয়েশানে প্রত্যেকে কীভাবে কোভিডটাকে একটু দূরে রাখবে, মানে বেসিক্যালি চেষ্টা দূরে রাখা। যদি না পারা যায়, হসপিটালাইজড হওয়া, হোম কোয়ারেন্টাইন থাকা, সুস্থ হয়ে ওঠা, সঠিক সময়ে চিকিৎসা করা, এইগুলোই আমাদের থাকবে, রাইট? তাহলে সেই জিনিসটা আপনাদের মাথায় মধ্যে সবসময় রাখবেন, ইমোশনাল ইন্টেলিজেন্স হয়ে কখনো ভেঙে পড়বেন না। যদি মেন্টালি আপনি ভেঙে পড়েন, কোভিড-19 ইনফেক্টেড হয়েছেন বলে আপনি মারা যাবেন, এরকম নয়। মারা কিন্তু খুব কম মানুষই যায়। এই যে হসপিটালাইজ হওয়া বা তার সিভিয়ারিটি, রাইট, সেগুলো কিন্তু একটা যে পার্সেন্টেজটা সেটা খুব কম, সেদিক দিয়ে কোনো ডাউট নেই। কিন্তু ঘটনা হচ্ছে যত ইনফেকশন বাড়বে তত এই সংখ্যাটা বাড়বে, সংখ্যাটা তখন বাড়তে থাকবে। কিন্তু ঘটনা যে যদি আর্লি ডিটেকশন অ্যান্ড আর্লি হসপিটালাইজড হওয়া যায়, যারা মডারেট বা সিভিয়ার ইনফেক্টেড হন, যারা অ্যাসিমটোমেটিক হচ্ছেন বা যারা খুব মাইল্ড আছেন, তারা তো আর হসপিটালে ভর্তি হবে না, তারা বাড়িতে হোম কোয়ারেন্টাইন থাকবেন এবং নর্মাল স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টের মাধ্যমেই সুস্থ হয়ে উঠবেন। কিন্তু কোভিড পরবর্তী অনেক সমস্যা আছে যেগুলো আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন, যাদের হয়েছে, যাদের ফ্যামিলিতে হয়েছে। আমি এখানে বহু মেসেজ পেয়েছি, বহু ফলোয়ার লিখেছে বিভিন্ন রকম, তারা ইনফেক্টেড হয়েছেন, কী ধরনের ফল আজকে রয়েছে, কেউ দুর্বল হয়ে পড়ছে, কেউ হাঁটতে পারছে না, বহুদিন ধরে সেই এফেক্টটা রয়ে যাচ্ছে। কোভিড পরবর্তী সময়টাও কিন্তু রিকভার টাইমটাও অনেকের ক্ষেত্রে বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন। সেই জন্য এই কোভিডটাকে এতটা অবহেলা করাটা খুব একটা প্রয়োজন নেই। অবহেলা যারা করেন সেইটাই হয়ে গেছে আমাদের সমস্যা। মানে আমাদের অনেকে অ্যান্টি ভ্যাক্সার আছে, আমাদের অনেক ইউটিউবার আছে যারা আতঙ্ক ছড়ায়, যারা একটা লাইক মানে একটা শেয়ার, যত মানুষ ক্লিক করবে সেই অনুযায়ী টাইটেল, সেই অনুযায়ী তাদের ছবি থাকে। তো সেইগুলো তো আমরা প্রলোভিত হই, আমরা জানি না, সেগুলো তো সব আমরা জানি। তো তার ফলে কি হয়, আতঙ্ক আমাদের মধ্যে ছড়িয়ে যায়। আমাদের একটা কন্ডিশনের, একটা হিউম্যান বডি, একটা পুরো সার্কিট, যেমন ইলেকট্রনিক্সের সার্কিট দেখেন আপনারা, একটা টিভি দেখেন, পুরো ইলেকট্রনিক্সের সার্কিট আছে ভেতরে, রাইট? কি নেই সেখানে? পুরো বিভিন্ন রকমের ইলেকট্রনিক্সের সার্কিট। শুধু মানে আমি বলতে চাইছি যে সব, এই যে রেফ্রিজারেটর ইউজ করেন তার একটা সার্কিট, ওয়াশিং মেশিন ইউজ করেন তার একটা সার্কিট কাজ করছে, রাইট? একটা নির্দিষ্ট ফাংশন দিচ্ছে। টেলিফোন, এই যে মোবাইল ইউজ করছেন, আপনার একটা সার্কিট আছে ভেতরে। তাহলে আমাদের সারা শরীরের ব্রেনে সমস্ত যে কাজগুলো হয়, আমাদের ব্রেনে সার্কিট আছে। তাহলে সেই ব্রেনের সার্কিট যদি ট্রেস হয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়, ভুল ডিরেকশানে হাঁটবে, ভুল কখনো কোনো কেমিক্যাল, আমাদের যে কেমিক্যালগুলো এই সিগন্যাল ট্রান্সমিশনগুলো ঘটায়, এই যে রেসপন্সগুলোকে নেয়, গ্রহণ করে, আবার সেটাকে প্রসেসিং করে আমাদেরকে ডিরেকশান দেয়। আমরা বাইরের স্টিমুলাস বা বাইরের কোনো ঘটনা, এইগুলোর যে সিগন্যালটাকে ব্রেনে নিই, ব্রেনে আমরা প্রসেস করি, আমরা দিয়ে আমরা ডিরেকশান দিই, আমাদের কি ডিরেকশান দিই, এটা করো, রাইট? একটা আগুনে হাত দিচ্ছেন, হাতটা সরাতে বলে ব্রেন, কেন না সিগন্যালটা যায় প্রসেস হয়ে ব্রেন বলে হাত সরাও, ইনস্ট্যান্ট রিফ্লেক্স, রাইট? তাহলে আমাদের ব্রেন যদি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, স্ট্রেসড হয়ে পড়ে, তাহলে কিন্তু আমাদের যে কেমিক্যালগুলো, যে ব্যালেন্স, আমাদের তো বহু কেমিক্যাল নিঃসরিত হয় আমাদের ব্রেনে এই সার্কিটগুলোকে মেনটেন করার জন্যে, সেগুলো নিউরো ট্রান্সমিটার বলা হয়। বহু ধরনের ডোপামিন আছে, আমাদের মোটর মুভমেন্টটাকে করে, অনেক রকম হরমোনাল, অনেক ধরনের হরমোন আছে, অ্যাংজাইটি, তারপরে ধরুন কোনো কিছু ডিসিশান নেওয়ার, লার্নিং, তারপরে এগুলো সবই তো ব্রেনের এক একটা পার্টের এক একটা সার্কিট, তারা কাজ করছে। তো ঘটনা হচ্ছে, আমরা যদি ট্রেসড হয়ে পড়ি, মেন্টালি ট্রেসড হয়ে পড়ি, তাহলে আমাদের যে ডিসব্যালেন্স ঘটবে এবং তার ফলে আমরা ভুল ডিসিশান নেব, এবং আমরা যে প্রতিরোধ, আমাদের শরীরের যে ক্ষমতা, শরীর তো একটা যে কোনো একটা ইনফেকশন হলে তার প্রিভেনশন গড়ে তোলার চেষ্টা করবে, রাইট? সে যতই আননোন হোক না কেন, যে কোনো ডিজিজের বিরুদ্ধে আমাদের শরীর যে কোনো ফরেন পার্টিকেল, একটা ভাইরাস ঢুকছে, আমাদের শরীর তার বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ার চেষ্টা করবেই, রাইট? সেই প্রতিরোধ ক্ষমতা বয়স ভেদে একটু একটু করে কমতে থাকে, একদম এল্ডারলি এজের দিকে অনেকটা কমে যায়, কিন্তু ইয়ং ফেজে অনেকটা প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আবার অনেকের অনেক কিছু লিমিটেশন থাকে বিভিন্ন ধরনের রোগের কারণে, কোমরবিডিটিসের কারণে। তাহলে আমাদের বহু ভ্যারাইটি, বহু ধরনের মানুষ, বহু ধরনের রোগ,
তাহলে আমাদের একটা মিক্স মানে মেন মোদ্দা কথা হচ্ছে যে আমাদের ব্রেনেই প্রতিরোধ করার চেষ্টা করে, আমাদের শরীর প্রতিরোধ করার চেষ্টা করে। তাহলে আমরা যদি স্ট্রেসড হয়ে যায়, মেন্টালি শকড হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের অনেক বাধার সৃষ্টি হতে পারে, কেমিক্যালগুলো কাজ না করতে পারে। তখন আরও কী হয়, এই ভাইরাস বা ফরেন পার্টিকেলগুলো নাচতে শুরু করে, আমাকে বাধা দেওয়ার কেউ নেই, বাধা দিতে পারছে না। তখন তারা কী করে, নাচতে নাচতে বেশি বংশ বিস্তার করে। তাহলে ওরা বলে আমরা যুদ্ধ জয় করে ফেললাম, রাইট? ওরা হোস্টকে আক্রমণ করে, ওদের কাছে হোস্ট দরকার, ওরা বংশ বিস্তার করতে চায়, রাইট? তাহলে ভাইরাসটা আমাদের হোস্ট সেলে কোনো অর্গ্যানে ঢুকবে, প্রথমে লাংয়ে এলো, লাং থেকে আস্তে আস্তে অন্যান্য পার্টেও আস্তে আস্তে ছড়াবে, যত বংশ বিস্তার করবে আরও অন্যান্য পার্টে ছড়াবে, আমরা তত কাবু হয়ে পড়বো। আর আমরা যদি মেন্টালি স্ট্রং থাকি, আমাদের যদি নর্মাল মেকানিজমটা ওকে এগেনস্টে কাজ করে, আমরা অনেকটা বেশি প্রতিরোধ করতে পারবো। আমাদের প্রত্যেকের একটা ইনস্টিংক্ট ইমিউনিটি গড়ে ওঠে কোনো একটা ফরেন পার্টিকেলের বিরুদ্ধে। আমরা যদি ট্রেস থাকি, সেটা কিন্তু এফেক্ট হয়। আমাদের ইমিউনিটির সাথে ট্রেস, মেন্টাল ট্রেসের কিন্তু অনেকটা সম্পর্ক আছে, কোরিলেশন আছে। সেটা আমরা বুঝি না, আমরা সবসময় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। আপনি যদি আতঙ্কগ্রস্ত যদি সাময়িকভাবে হন, ওভারকাম করে নেন এবং কি করণীয় সেই অনুযায়ী যদি অ্যাক্টিং করেন, তাহলে দেখবেন অনেকটা বেটার কোনো একটা রোগের বিরুদ্ধে ডিল করছেন। যে কোনো রোগের ক্ষেত্রে, শুধু এই কোভিড-19 ক্ষেত্রে বলছি না, যারা ক্যান্সার পেশেন্ট তাদের ক্ষেত্রেও যদি আমরা বেটার মেন্টাল স্টেটটাকে ইমপ্রুভ করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে থাকব লড়াইয়ে। আর না হলে ভাইরাস এগিয়ে থাকবে লড়াইয়ে। এই জন্য আমাদের এই যে কমপ্লেক্স সিস্টেমটাকে আমাদের বুঝতে হবে। সেই জন্য সৎসঙ্গ, আমি সবসময় বলি যে গুড পিপুলের সঙ্গে থাকো, নেগেটিভ পিপুলের সঙ্গে থেকো না। নেগেটিভ পিপুল কর্মক্ষেত্রে হোক, সংসারের ক্ষেত্রে হোক, সব জায়গায় নেগেটিভ পিপুলকে অ্যাভয়েড করতে হবে। ইউ হ্যাভ টু মেক ইউর ওয়ার্ল্ড হ্যাপি বাই যে পদ্ধতিতে সম্ভব। আপনি মানে কি বলবো, হ্যাপিনেস তো একটা ডিফারেন্ট চ্যাপ্টার, এটা আমি আর আজকে আসছি না। তো আমি এটুকুনি বলতে চাইছি যে আমাদের এই কোভিড-19 প্যান্ডামিকটাকে কিভাবে প্রতিরোধ করব, এই পয়েন্টে আলোচনা করতে গেলে হাজারটা পয়েন্ট আসবে। মেন্টাল হেলথ কী করে আমরা করব, আমরা শিশুদের ক্ষেত্রে মেন্টাল হেলথ একরকম, বড়দের ক্ষেত্রে মেন্টাল হেলথ একরকম, আরও বেশি চাপ, আমরা কর্ম হারাচ্ছি, কর্মতে ইকোনমিক্যালি স্ট্রেস, রাইট? বড়দের ক্ষেত্রে যাদেরকে সংসার চালাতে হয়, এগুলো কিন্তু আছে, এগুলো সবাইকার কম বেশি আছে। তবে আমার মতে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটাকে ম্যানেজ করা এই মুহূর্তে খুব দরকার। যাদের বহু আছে তাদের কথা বলছি না, যাদের বহু আছে তারা নিউক্লিয়ার মানে এই ধরনের জিনিস তাদের লাগে না, শুনতে লাগে না, তাদের একটা লোক থাকে কনসাল্টিং করার জন্যে। তো যাদের আমাদের মতো সাধারণ মানুষ, তাদের ক্ষেত্রে প্রত্যেকটা এক্সপেন্ডিচার আপনাদের কিন্তু কন্ট্রোল করতে হবে। প্রত্যেকটা এক্সপেন্ডিচার আপনাদের ক্ষেত্রে কন্ট্রোল করতে হবে, মেপে মেপে করতে হবে, এবং সেটাই করুন। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস অনেকে আমরা ফেস করছি। পলিসি করুন, বুদ্ধি প্রয়োগ করে খরচ করুন, যতটা মিনিমাম খরচ করা যায় ফ্যামিলি এক্সপেন্ডিচার সেগুলোকে করুন। চারিদিক দিয়ে এই যে বললাম যে মেন্টাল হেলথের ট্রমাটা আসে, সেইগুলোকে ম্যানেজ করতে হবে। ইটস নট ইজি জব, মানে ওভারঅল আজকের সিচুয়েশানে ইটস নট ইজি জব। যেটা যদি না থাকতো, আমরা তো দিব্যি হেসে খেলে একদিন তো খুব ভালোই ছিলাম, যে যার মতো খুব ভালোই ছিলাম, কেউ খারাপ ছিলাম, খুব ভালো ছিলাম, রাইট? প্রত্যেকের ব্যক্তিগত যা যা ঘটনা ঘটতো ব্যক্তিগত স্তরে ছিল। আজকে কমিউনিটি স্তরে প্রবলেমটা, আমার বাড়িতে একটা ক্রনিক ডিজিজ আছে, সেটা ব্যক্তিগত স্তরে ছিল। এখন এই ইনফেকশাস ডিজিজটা কমিউনিটি স্তরে প্রবলেম। সেই কারণেই সমস্যাটা। আপনি যার সাথে যাচ্ছেন, যার সাথে হাত মেলাচ্ছেন, সে যে কোভিড-19 ইনফেক্টেড নয়, সে যে ক্যারিয়ার নয়, আপনি জানেন না। আপনার কাছে কোনো লেন্স নেই দেখে নেবেন ও কোভিড-19 কিনা। সেই কারণে আপনাকে সচেতন হতে হবে। অনেকক্ষণ কথা বললাম আজকে, আর বাড়াচ্ছি না। অনেক ইররিলেভেন্ট কথা হয়তো আমি বলি এক্সটেন্ড করতে করতে বিভিন্নভাবে। ইররিলেভেন্ট বলতে এই কারণে যে আমি যে পয়েন্টে স্টার্ট করেছিলাম, দেখুন হসপিটালের বেড নিয়ে, আমি চলে এলাম মেন্টাল হেলথে। কিন্তু আপনারা আছেন বলেই আমি এটাকে এক্সটেন্ড করি ডিফারেন্ট ডিরেকশানে, কারণ আমি কোনো তো স্ক্রিপ্ট ইউজ করি না।
তো তার ফলে কথার রেসপেক্টে একটা থেকে একটা বিভিন্ন রকম অ্যাঙ্গেলে সেটাকে এক্সপ্লেন করতে হয়, এবং সেই রেসপেক্টেই আমরা এগিয়ে চলি। আলটিমেটলি যেটা আমি করতে চাই, এটা হেলথ লিটারেসি অ্যাওয়ারনেস ক্যাম্পেন। সেখানে কোনো টাইটেল নেই। আমি আসা মানে একটা কোনো তথ্য দিয়ে হয়তো স্টার্ট করি, কিন্তু আমি ব্রড স্পেকট্রামে সেই ব্যাপারটাকে এক্সপ্লেন করি, আপনাদের সামনে নিয়ে চলে আসি। আলটিমেটলি ইটস এ হেলথ লিটারেসি ক্যাম্পেন। তাই আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন। আপনারা অনেকে কোশ্চেন করেছেন। কৌশিক আদক, নিজেদের সাথে জনগণের পরোক্ষভাবে ক্ষতি করছেন। বলছে পশ্চিমবঙ্গের ভোটের মিটিং মিছিল এসব তো হচ্ছি, এটা তো বলেছি, আমরা আলোচনা করেছি বহুবার। কঙ্কন আদক, তো এটা তো আমাদের লিমিটেশন আছে, আমরা তো সেটা কন্ট্রোল করতে পারি না। আমরা ব্যক্তিগত স্তরে নিজেকে কন্ট্রোল করতে হবে। আপনি আপনার প্রিভেন্টিভ মেজারটাকে নিতে থাকুন, এবং সেটা কিন্তু দরকার। থ্যাংক ইউ হিয়ার তনু। আপনি যে প্রতিদিন আসেন এবং আমাকে মোটিভেটেড করেন, সেটা কিন্তু আপনি জানেন না। আপনি যেটা লেখেন আপনার সুচিন্তিত মতবাদ দিয়ে শক্তি দান করে, শুভকামনা নিরন্তন। এই লেখার মাধ্যম দিয়ে আমিও শক্তি পাই, এবং থ্যাংক ইউ ফর ইউর মোটিভেশন। আমি আপনাদের কথা থেকেই মোটিভেশনটা পাই। আমি আসি, সত্যি বলছি, ইটস মাই রাইট নাও। আমি এটা করতে 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 আমার ভালো লাগা থেকে করি। আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য বা যে পয়েন্টটা সাধারণ মানুষের কাছে তুলে ধরা যায়, সেই পয়েন্টগুলোকে নিয়ে আসার চেষ্টা করি। কারণ আমাদের এই ধরনের কথা সোশ্যাল মিডিয়াতে খুব একটা মানুষ দেখতে পায় না। তার ফলে কি হচ্ছে যে আমরা কোন ডিরেকশানে যাচ্ছি, সেই ডিরেকশানটা দেখানোর মতো মানুষও খুঁজে পাওয়া যায় না। তো আমি একটু চেষ্টা করছি। এই চেষ্টাটা কতদূর সফল হব জানি না, কিন্তু আপনাদের সহযোগিতা পেলে নিশ্চয়ই সফল হব। হিয়া তনু, আপনি সত্যি বলছি, আপনি আমাকে বহুবার মোটিভেটেড করেছেন। আপনার কমেন্টগুলো আমি মাঝে মাঝে আমার স্ত্রীকে দেখাই, যে এটা আমাকে মোটিভেটেড করে। হিয়া তনু, দ্বিতীয় ডোজ নেবার পরও কি সাবধানতা অবলম্বন করা উচিত, তাৎক্ষণিক কয়েকদিন হাত ও মাস্ক ধোয়া ছাড়া? একদম। দ্বিতীয় ডোজ নেওয়ার পরও সেটা আমাদের শরীরে এক্সপ্রেস হতে আরও 4 সপ্তাহ মিনিমাম। আর এখন প্রথম ডোজ দ্বিতীয় ডোজ কমপ্লিট হয়ে যাওয়ার পরেও করোনা স্বাস্থ্যবিধি আপনাকে মেনে চলতে হবে, এই কারণে যে নতুন নতুন ভ্যারিয়েন্ট আসছে। সেই ভ্যারিয়েন্টের এগেনস্টে সব এই যে ভ্যাকসিন টোটালি এফেক্টিভ হবে সেটা না, পার্শিয়ালি এফেক্টিভ হতে পারে। সেই জন্য এই যে নর্মাল প্র্যাকটিসটা, এটা কিন্তু আমাদের কন্টিনিউ করতে হবে। একদিন না, 1 মাস না, হয়তো আরও কয়েক বছর। জয়শ্রী মজুমদার, থ্যাংক ইউ। আপনার প্রচেষ্টা সফল হোক, অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। আপনারা সাথে থাকুন। আমি এইভাবেই আসবো আপনাদের কাছে, ছোট ছোট বিভিন্ন ধরনের সমাজমুখী কিছু কথা, স্বাস্থ্য বিজ্ঞানের কিছু কথা, অ্যাওয়ারনেস কথা, এইগুলো নিয়ে আসবো, যেগুলো আপনাদেরকে হয়তো ভালো লাগবে। কোনো এন্টারটেনমেন্ট নেই, কিন্তু এই স্বাস্থ্যর কথা, এর মধ্যে কোনো এন্টারটেনমেন্ট হয় না। সবটাই সিরিয়াস, মানে স্বাস্থ্য মানে তো একটা সিরিয়াস ব্যাপার। সেইখানে আমাদের একমাত্র কিছুটা একটা বিজ্ঞ দাদুর যে একটা ক্যারেক্টার আমাদের আছে, সেই বিজ্ঞ দাদু আপনাদের অনেকটা কিছুটা এন্টারটেনমেন্ট নিয়ে আসতে পারে, কিন্তু তার মধ্যেও কিন্তু আমি থাকি, সেখানে সবটাই স্বাস্থ্য। তো তার ফলে আপনারা বিজ্ঞ দাদু আর আমাদের একটা টাইটেল করা হয়েছে, যেটা আমাদের ভেন্ট্রো পলাশ। আপনারা নিশ্চয়ই পলাশকে দেখেছেন, যে আগে করেছিল ওই পুতুল কথা কয়, ভেন্ট্রো পলাশ। ওই রিসেন্টলি ও মিরাক্কেল করেছিল একবার, প্রাইজ জিতেছিল, ফার্স্ট প্রাইজ মোস্ট প্রবাবলি। তারপর বাঁশিওয়ালা অ্যান্ড কোম্পানি করলো। তো আমার খুব ভালো বন্ধু, এবং আমরা এই একটা ক্যাম্পেন স্টার্ট করেছি দুজনা মিলে, বিজ্ঞ দাদু ও বিজ্ঞানী। বিজ্ঞ দাদু আমাদের নিউক্লিয়ার হেলথের একটা ক্যারেক্টার। তো এর মাধ্যম দিয়ে আমি সোসাইটিতে মানে সচেতনতা বার্তা যাতে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছাতে পারি, তার চেষ্টা করছি। আমার আশেপাশে কেউ পড়ে না স্যার। এক্স্যাক্টলি এই কথাটাই বলছিলাম শ্রাবণী গাঙ্গুলি বিশ্বাস। তো আমরা নিজেরাই তো সচেতন নই, আমরা নিজেরাই নিজের ঘরে বিপদ ডেকে আনছি। আপনি সচেতন থাকুন, যতটা পারবেন এই ধরনের মানুষ থেকে অ্যাভয়েড করুন, এদেরকে অ্যাভয়েড করুন। যারা পড়ে না তাদের থেকে অ্যাভয়েড করুন, দূরে সরে যান। আপনার সাবধানতা আপনার কাছে। পার্থপ্রতিম চ্যাটার্জি, থ্যাংক ইউ ফর জয়নিং অ্যান্ড ওয়াচিং। রঞ্জিত দাস, থ্যাংক ইউ। ভিড়ে আনন্দ করছে, কি করে হবে? দেখুন, পলিটিক্যাল পার্টি মন্ত্রী যারা ভিড়ে আনন্দ করছেন, তারা তাদের কেরিয়ার করছেন।
ইটস দেয়ার কেরিয়ার। একটা ইলেকশনের সিট পাওয়ার জন্য কত কান্নাকাটি আমরা দেখেছি, বহু মানুষ কান্নাকাটি করেছে, কাজ করতে পারছে না, সেবা করতে পারছে না বলে বহু কান্নাকাটি করেছে। তো এটা একটা কেরিয়ার। মানে একজন 5 বছরের জন্য যদি একটা এমএলএ হয়ে যায়, তাদের রুটিন জনসেবা, যেটা পাবলিক সেবা, সেটা তো আছেই, সেটা তো নাই তারা করবে, তার সাথে এটা একটা কেরিয়ার ডেভেলপমেন্টও বটে, রাইট? 5 বছরের একটা হাইফাই গাড়ি, পুলিশ প্রশাসন, গাড়ি, একটা সিকিউরিটি, প্রতি মাসে একটা কয়েক লাখ টাকার বেতন, তো এটা কিন্তু একটা বিশাল কেরিয়ার। দেখুন, জনপ্রতিনিধি, তারা জনপ্রতিনিধি কাজ করবেন, কিছু পলিসি নেবেন, কিছু করবেন, সেগুলো রয়েছে, কিন্তু ইটস এ অলসো এ কেরিয়ার, পলিটিক্যাল কেরিয়ার। আমরা যেমন সায়েন্সের কেরিয়ার করছি, ইটস এ পলিটিক্যাল কেরিয়ার। সো তাদের তো কাজ করবেই। তারা সেই পলিটিক্যাল কেরিয়ারের জন্য তো আপনারা পরীক্ষার আগে পড়াশোনা করেন না? পাস করার আগে আমরা করতাম না? পরীক্ষার আগে পড়াশোনা, কত পড়াশোনা করতাম, দিন রাত জেগে পড়াশোনা করতাম। তো তারাও পড়াশোনা করছেন, তারাও পরিশ্রম করছেন তাদের মতো। এখন কোশ্চেন হচ্ছে যে আপনি কতটা সচেতন, আপনার উপর সবটাই হচ্ছে আপনি কি করবেন। সেই বোধটা যদি আপনার জন্মে যায়, তাহলে এই ভিড়গুলো কিন্তু আমরা তো দেখতে পাই না এই কোভিড-19-এ, সেই বোধটা তো নেই মানুষের মধ্যে, তাহলে এই ভিড়টা তো আমরা দেখবই। দেখুন, বেসিক্যালি হচ্ছে যে আমাদের পলিটিক্যাল নেতাদের নিয়ে তো কিছু বলার নেই। তাদের বিচক্ষণতা দরকার, তারা যাতে বুঝতে পারে করোনা প্যান্ডামিকের টোটাল যে এফেক্ট আমাদের উপর পড়ছে, যে বিস্তার আমাদের উপর পড়ছে, যে পরোক্ষভাবে যে কনসিকোয়েন্সগুলো আসছে, সেই কোশ্চেনগুলো মানে সেইগুলো যদি বোঝেন উনি। সঞ্জয় দাস, আপনার রেসপেক্টে বলছি, আপনার পয়েন্টটা পড়লাম না। আমাদের দেশে অজ্ঞ নেতারা, দেখুন আমাদের অনেকের ভিউ আছে, আমাদের নেতারা অজ্ঞ, সব নেতা অজ্ঞ নয়, অনেক নেতা বিজ্ঞ। আমি বিজ্ঞটাকে ভালো সেন্সে বলছি, যে দে হ্যাভ নলেজ, দে হ্যাভ ক্যাপাসিটি। ওকে, বিজ্ঞ কিন্তু ওই রেসপেক্টই বলা হয়, বিজ্ঞটাকে অপভ্রংশভাবে অন্যভাবে আমরা মানুষ প্রচার করে। বিজ্ঞ মানে যে দে হ্যাভ নলেজেবল। তো নেতারা, অনেক ধরনের নেতা আছে, তাদের একটা স্কেল আছে। 0 to 10 স্কেল করলে কোনো নেতা এক স্কেলে পড়ে, কেউ নেতা 10 স্কেলে পড়ে, কেউ 2 স্কেলে পড়ে, কেউ 5 স্কেলে পড়ে, ইন দেয়ার ক্যাপাসিটি, তাদের কাজকর্মের বিশেষ বিষয়। তো আমরা তো কাজকর্ম দেখি না, সবাই এখন 10 স্কেলে পড়ে। আমরা যদি কাজকর্মের রেসপেক্টে তাদের নেতাদেরকে বিচার করি, তখন তারা ডিফারেন্ট স্কেলে পড়ে। সেটা আপনি বিচার করতে পারবেন, আপনার রিপ্রেজেন্টেটিভটাকে আপনি কী স্কেল দেবেন। তো আমরা তো সেইভাবে তো বিচার করি না। তো ঘটনা হচ্ছে, সেই বিচার করার জায়গায় মানুষের এডুকেশনটা এখনো পৌঁছায়নি। তো আমাদের তার সুদূর প্রসারী ফল সব জায়গাতে সব সময়, এটা আজকে না, আজকে কোভিড-19 এসছে বলে না, 5 বছর আগেও ছিল, 10 বছর আগেও ছিল, 15 বছর আগেও ছিল। আমরা কখনো হিসাব চাইনি, পাবলিক কখনো হিসাব চায় না। তো তার ফল মানে ওইভাবেই সিস্টেমটা তৈরি হয়ে এসেছে আর কি। তো অনেক কিছু চেঞ্জ হওয়ার দরকার, যেগুলো মানুষের মধ্যে সচেতনতা গড়ে উঠলে, শিক্ষা গড়ে উঠলে, তখন তারা নিজেরাই এই ব্যাপারটাকে বলতে শিখবে, করবে, সবাই তখন এক কথা বলবে। আজকে আমি একরকম কথা বলছি, কালকে আপনি একরকম কথা বলবেন। মানে ধরুন আজকে আমি একরকম কথা বলছি, একটা মতামত দিচ্ছি, ও মানুষটা আর এক মতামত দিচ্ছে, ওই মানুষটা আর এক মতামত, সব আলাদা আলাদা মতামত, যে মতামতগুলো একে অপরের কন্ট্রাডিক্টরি। যেদিনকে আমরা এক সুরে এই মতামতগুলো আসবে, তখনই এই সিস্টেমটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, রাইট? তো সেই সিস্টেমটা চেঞ্জ হতে অনেক টাইম লাগবে। মানুষের এডুকেশন, মানুষের শিক্ষা, মানুষের কর্ম, এগুলো যত মানুষের কাছে অ্যাভেলেবল হবে, তখন মানুষ এই ব্যাপারগুলো আরও সুনিশ্চিত মতামত দেবে। মানুষ তো এখন নিজের লড়াই লড়ছে, কাজ করার লড়াই, একটা জব পাওয়ার লড়াই। মানুষ অন্যদিকে ভাববে কি করে? তো যাই হোক, অনেক রাষ্ট্র নিয়ে আজকে কথা বললাম। তো ঘটনা হচ্ছে যে আমি কাউকে অসম্মান করতে কখনোই চাইনি। তো আমাদের প্রত্যেকের দায়িত্বশীল, আমরা স্বাধীন দেশের সাধারণ নাগরিক, আমাদের দায়িত্ব নিয়ে, আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে মানুষের জন্য কিছু করতে হবে। যারা পলিটিক্যাল পার্সন, যারা পলিটিক্যাল নেতা, তাদের আরও বেশি সমাজকেন্দ্রিক কাজ, সমাজকে ঘিরে কাজ, মানুষকে নিয়ে কাজ, তাদেরকে আরও বেশি রেসপন্সিবিলিটি নিতে হবে। কোভিড-19 প্যান্ডামিকটাকে আরও বেশি বুঝতে হবে। তারা তাদের ফলোয়ারদের আরও বেশি গাইডেন্স দেবেন, তাদেরকে ফলো করে ফলোয়াররা চলবে, করোনা স্বাস্থ্যবিধি মেনে চলবে, এটা আমি এক্সপেক্ট করি। এবং তারা আরও বেশি কাজ করুন, মানুষের জন্য কাজ করুন, সেবা করুন, মানুষকে দেখান যে কতটা কাজ করেছেন। সেটা আবার আমাদের কাছে বিশাল পাওয়া, যে আপনি কাজ করেছেন, এটা জানতে পারবো। যে কি কাজ করেছেন সেটা যদি বলেন, সেটা আরও বেশি আমরা মোটিভেটেড হব, আরও বেশি আপনাকে ফলো করব।
তো ঘটনা হচ্ছে সেই তাই আপনাদের সকলের মানে যারা নেতা বা নেত্রী তাদের প্রতি শুভকামনা রইল। আমি আমি কোনো রং বর্ণ এর রেসপেক্টে বলছি না, প্রত্যেকে আমরা ভারতীয়, আমরা প্রত্যেকেই জনপ্রতিনিধি হওয়ার ক্ষমতা রাখি এবং জনপ্রতিনিধি হয়ে মানুষ সেবা, সেই সেবাটা করার মানে অধিকার রাখি। তাই তাই আপনারা সেবা করুন, মানুষ আপনাদের সেবা চাই, এই কথাটাই বলতে পারি। ঠিক আছে, আজকে তাহলে আছি, অনেকক্ষণ অনেক কথা বললাম, সমাজ নিয়ে কথা বললাম, বিজ্ঞান নিয়ে কথা বললাম, স্বাস্থ্য নিয়ে কথা বললাম, আহ, অনেকক্ষণ কথা বলছি আজকে। আপনারা সকলে ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। আমি হঠাৎ করে কোনো টাইম না দিয়েও এসেও আপনারা যে জয়েন করেন, এটাই আমার কাছে বিশাল মোটিভেশন। এবং আমি সত্যি বলছি, আমি যখন ঘুম থেকে উঠেছি আজকে সকালে, তখনও জানতাম না আমি লাইভ করব। আমি নিচে এসে একটু কাজ করছিলাম, কাজ করতে করতে মনে হলো একটু লাইভ করি, লাইভ করে ফেললাম। যাই হোক, ভালো থাকবেন, নমস্কার।